কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন এক গোলার্ধ থেকে আরেক গোলার্ধে ছুটে চলা আগুনের রেখার সামনে। এক মুহূর্তে পূর্ব এশিয়ার আকাশে যুদ্ধ বিমান, আরেক মুহূর্তে ইউক্রেনের বরফ ঢাকা মাঠে ট্যাঙ্কের চেইন। দক্ষিণ আমেরিকার জঙ্গলে প্রস্তুত হচ্ছে গেরিলা, আর ক্যারিবিয়ান সাগরে হুঙ্কার দিচ্ছে মার্কিন রণতরী। এসবের মাঝখানে মধ্যপ্রাচ্যের বালুকাময় মরুভূমিতে গোপনে বদলে যাচ্ছে শক্তির মানচিত্র। 2025 এই বছরটিকে পৃথিবী মনে রাখবে আগুনের বছর হিসেবে, কারণ এই মুহূর্তে বিশ্বকে একসাথে কম্পন দিচ্ছে চারটি বড় সংঘাত অথবা সংঘাতের পূর্ব প্রস্তুতি। চীন জাপানের দ্বন্দ্ব, রাশিয়া ইউক্রেন যুদ্ধের নতুন পর্ব, ভেনেজুয়েলাকে ঘিরে আমেরিকার সামরিক তৎপরতা, আর সৌদি আরবের পারমাণবিক শক্তিধর হওয়ার সম্ভাবনা। ফলে বিশ্বজুড়ে যুদ্ধের দামামা। পরাশক্তিরা আসলে কে কোথায় লড়ছে, চলুন বিস্তারিত জেনে আসি। তাইওয়ান নিয়ে চীন জাপান, নতুন উত্তেজনা কোন দিকে? 2025 সালের 20 নভেম্বর পর্যন্ত পূর্ব এশিয়ার সবচেয়ে বড় টেনশন এখন চীন জাপান, কারণ তাইওয়ানকে কেন্দ্র করে পরিস্থিতি আগের যে কোনো সময়ের চেয়ে বেশি উত্তপ্ত। তাইওয়ানকে কেন্দ্র করে চীন জাপানের পুরনো দ্বন্দ্ব আবার মাথা তুলেছে নতুন রূপে। মনে হচ্ছে যেন 130 বছর আগের ইতিহাস আবার ছায়া ফেলেছে বর্তমানের ওপর। অতীতে যেভাবে এই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশ সংঘর্ষে জড়িয়েছিল, আজ সেই স্মৃতি ফিরে এসেছে আরও আধুনিক, আরও ঝুঁকিপূর্ণ ভূ রাজনীতির ভাষায়। এবার আগুনে ঘি ঢেলেছে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সাম্প্রতিক মন্তব্য। তিনি পরিষ্কার করে দিয়েছেন, যদি চীন তাইওয়ানে সামরিক হস্তক্ষেপ চালায় তবে সেটাকে জাপান নিজের অস্তিত্বের উপর সরাসরি হুমকি হিসেবে দেখবে। অর্থাৎ এমন পরিস্থিতিতে জাপান শুধু নিন্দা নয়, প্রয়োজনে সামরিক প্রক্রিয়াতেও যেতে পারে। টোকিওর এই ধরনের পরিষ্কার ভাষা আগে শোনা যেত খুব কমই। স্বাভাবিকভাবেই চীন এই অবস্থানকে বিপজ্জনক উস্কানি বলে দাবি করেছে। বেইজিং বলছে তাইওয়ান তাদের অভ্যন্তরীণ বিষয়, আর জাপানের দায়িত্ব নয় সেখানে নাক গলানো। চীনের বক্তব্যে অভিমান যেমন আছে, তেমনি আছে পুরনো ক্ষতের স্মৃতি। তাদের কাছে জাপানের এমন মন্তব্য মানে ভূখণ্ডজনিত রাজনীতিতে নতুন করে রণডঙ্কা বাজানো। উত্তেজনা কমার বদলে এখন ছড়িয়ে পড়ছে সমুদ্রপথে। জাপানের সেনকাকু দ্বীপপুঞ্জের আশপাশে চীনা উপকূলরক্ষী বাহিনীর উপস্থিতি বেড়েছে, আর এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক প্রতিদ্বন্দ্বিতা এক নতুন মাত্রা পেয়েছে। যদিও দ্বীপগুলোতে কোনো গুলি ছোড়া হয়নি, কিন্তু প্রতিটি টহল, প্রতিটি জাহাজের গতিবিধি এখন যুদ্ধের পূর্ব চিহ্নের মতোই শোনাচ্ছে। জাপানও বিষয়টিকে হালকা করে দেখছে না। টোকিও চীনে অবস্থানরত নিজেদের নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা পরামর্শ দিয়েছে। সতর্ক থাকুন, ভিড় এড়িয়ে চলুন, কোনো উত্তেজনাপূর্ণ পরিস্থিতি দেখলে দূরে সরে যান। একটি দেশ সাধারণত এমন পরামর্শ দেয় তখনই যখন সে উপলব্ধি করে যে উত্তেজনার তাপ বাস্তবিকভাবেই বাড়ছে। এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই দ্বন্দ্ব কোন দিকে এগোবে? চীন যেভাবে তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড মনে করে, সেভাবেই জাপান মনে করছে তাইওয়ান পতন মানে পুরো পূর্ব এশিয়ায় চীনা আধিপত্যের প্রসার। আর সে কারণেই তারা মার্কিন জোটের সদস্য হিসেবে নিজেদের শক্ত অবস্থান জানিয়ে দিচ্ছে। তাইওয়ান এখন শুধু একটি দ্বীপ নয়, এটি দুই পরাশক্তির কৌশলগত অস্তিত্বের প্রতীক। চীন মনে করছে নিয়ন্ত্রণ মানে জাতীয় ঐক্য সম্পূর্ণ করা, জাপান মনে করছে প্রতিরোধ মানে নিজেদের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করা। এই দুই দৃষ্টিভঙ্গি যতদিন থাকবে, পূর্ব এশিয়ার আকাশে ঝড় থামবে না। দ্বন্দ্বটি যুদ্ধ নয়, কিন্তু যুদ্ধের ছায়া যেন ঠিক মাথার উপরই ভাসছে। ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া, ন্যাটো কি এবার সরাসরি জড়াবে? ইউক্রেন যুদ্ধ এখন তৃতীয় অধ্যায়ের মুখোমুখি, আর এই অধ্যায়ের চরিত্র দুটি, রাশিয়ার আগ্রাসন আর পশ্চিমাদের দোটানা। গত কয়েক মাস ধরে রাশিয়া একের পর এক নতুন হামলা বাড়িয়েছে। ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং স্থল আক্রমণের সমন্বয়ে তারা ইউক্রেনের পূর্ব ও দক্ষিণ অংশে আরও অগ্রসর হয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষা দুর্বল হয়ে আসছে, আর সেই ফাঁকটাই রাশিয়া কাজে লাগাচ্ছে।
এদিকে কিয়েভ বুঝে গেছে শুধু দান অনুদান দিয়ে যুদ্ধ টেকানো যাবে না। এ কারণেই তারা সাম্প্রতিক সময়ে ফ্রান্সের সাথে এক বড় চুক্তির পথে এগিয়ে গেছে। 100টি রাফালে যুদ্ধবিমান কেনার পরিকল্পনা ঘোষণা করেছে। এর সাথে যুক্ত হচ্ছে নতুন এয়ার ডিফেন্স সিস্টেমও, অর্থাৎ ইউক্রেন ধীরে ধীরে যুদ্ধের ভবিষ্যৎ রূপরেখা আঁকছে, যেখানে তাদের নিজের আকাশসীমা রক্ষায় শক্তিশালী আধুনিক বিমান বাহিনীকে কেন্দ্রীয় ভূমিকায় বসানো হবে। কিন্তু মাঠের বাস্তবতা আরও কঠিন। রাশিয়া বর্তমানে ইউক্রেনের বড় একটি অংশ দখলে নিয়ে বসে আছে। লুহানস্ক পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে চলে গেছে। দোনেতস্কের বড় অংশ রুশ বাহিনীর হাতে। দক্ষিণে জাপোরিজিয়া আর খেরসন অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় রাশিয়ার প্রশাসনিক নিয়ন্ত্রণ গড়ে উঠেছে। বলা যায় ইউক্রেনের শিল্পাঞ্চল, কৃষিঘেরা দক্ষিণ আর পূর্বের রেল নেটওয়ার্ক সব মিলিয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভূখণ্ডই আজ রাশিয়া ধরে রেখেছে। এই দখল শুধু সামরিক নয়, রাজনৈতিক বার্তাও বহন করে। রাশিয়া মনে করছে এই অঞ্চলগুলো তারা চিরস্থায়ীভাবে ধরে রাখবে। ফলে ভবিষ্যতে যদি শান্তি আলোচনা হয়, ইউক্রেনকে এসব অঞ্চল ফেরত পাওয়ার জন্য বড় ছাড় দিতে হতে পারে। কিয়েভের দুশ্চিন্তা এখানেই। নাগরিক অঞ্চল হারানোর চাপ, জনসংখ্যা স্থানচ্যুতি আর যুদ্ধের ক্লান্তি মিলিয়ে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতিও কঠিন হয়ে উঠছে। এদিকে প্রশ্ন উঠছে, ন্যাটো কি সরাসরি মাঠে নামবে? ন্যাটো এখনো সতর্ক। তারা জানে যদি সরাসরি কোনো দেশ ইউক্রেনের মাটিতে রাশিয়ার বিরুদ্ধে অস্ত্র তাক করে, তাহলে সেটি তৃতীয় বিশ্বযুদ্ধের মতো বড় সংঘাতে রূপ নিতে পারে। কিন্তু ন্যাটো আবার সম্পূর্ণ নিষ্ক্রিয় নয়। সীমান্তে তারা সেনা ও প্রতিরক্ষা প্রস্তুতি বাড়িয়েছে। বাল্টিক দেশগুলোকে আরও শক্তিশালী করা হচ্ছে। আর ইউক্রেনের প্রতি সামরিক সাহায্য, যেমন এয়ার ডিফেন্স, ড্রোন আর রাফালে যুদ্ধ বিমানের চুক্তি, সব মিলিয়ে যুদ্ধকে আরো দীর্ঘ করার আশঙ্কাই তৈরি করছে। সুতরাং আজ পরিস্থিতি এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে রাশিয়া দখল বাড়াচ্ছে, ইউক্রেন যুদ্ধ ধরে রাখতে হিমশিম খাচ্ছে, আর ন্যাটো দোটানায় ঝুলে আছে। সরাসরি হস্তক্ষেপে আগুন জ্বলে উঠতে পারে, আর না জড়ালে ইউক্রেন হারিয়ে যেতে পারে। এই দুই সীমার মাঝেই পশ্চিমা শক্তিগুলো এখন পথ খুঁজছে। ইউরোপ ও রাশিয়ার শক্তির ভারসাম্য কোথায় দাঁড়াবে তা নির্ধারণ করবে আগামী কয়েক মাসের সামরিক ও কূটনৈতিক সিদ্ধান্ত। ভেনেজুয়েলাকে ঘিরে মার্কিন তৎপরতা, গেরিলা যুদ্ধের প্রস্তুতি। ক্যারিবিয়ান সাগরের বাতাস আজ আর আগের মতো শান্ত নেই। ভেনেজুয়েলার উপকূল বরাবর গভীর সমুদ্রের দিকে তাকালে দেখা যায় মার্কিন সামরিক উপস্থিতির নতুন ছায়া। একের পর এক রণতরী, ডেস্ট্রয়ার, সহায়ক যুদ্ধ জাহাজ ওই অঞ্চলে মোতায়েন করা হয়েছে। যুক্তরাষ্ট্র বলছে এটি তাদের সামুদ্রিক নিরাপত্তা অভিযান, কিন্তু ভেনেজুয়েলার মতে এটি দেশের ভেতর সরকার পরিবর্তনের আগাম প্রস্তুতি। আর তাই কারাকাসও এখন নিজেদের মতো করে লড়াইয়ের পরিকল্পনা সাজিয়েছে। 2025 সালের শেষ প্রান্তে এসে দুই দেশের টানাপোড়েন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে রাজনৈতিক আলোচনার প্রতিটি দরজা আরও সংকীর্ণ হয়ে যাচ্ছে। মার্কিন উপকূলে পাঠানো নৌবহরের মধ্যে অন্তত একটি বড় এয়ারক্রাফট ক্যারিয়ার ও কয়েকটি মিসাইলধারী ডেস্ট্রয়ার রয়েছে। ভেনেজুয়েলা এটিকে দেখছে পরিষ্কার সামরিক চাপ হিসেবে। দেশটির প্রেসিডেন্ট মাদুরো বারবার বলছেন ওয়াশিংটন দেশটিকে ঘিরে সফট ব্লকেট তৈরি করছে, যা যে কোনো সময় কঠোর সামরিক তৎপরতায় রূপ নিতে পারে। মূলত এই আশঙ্কা থেকেই ভেনেজুয়েলা এখন কেবল বাহ্যিক প্রতিরক্ষা নয়, অভ্যন্তরীণ প্রতিরোধও সংগঠিত করছে। তাদের পরিকল্পনাটি শুনলে মনে হবে যেন শীতল যুদ্ধের পুরনো ছায়া আবার ফিরে এসেছে। সেনাবাহিনী, ন্যাশনাল গার্ড, সামরিক গোয়েন্দা, এমনকি সাধারণ জনগণকে নিয়ে তারা গেরিলা প্রতিরোধ কাঠামো তৈরি করছে। ছোট ছোট ইউনিট যাদের কাজ হবে যদি দেশের ভেতরে মার্কিন সমর্থিত শক্তি বা কোনো বিদেশি সেনা ঢুকে পড়ে, তবে প্রতিটি এলাকা আলাদা আলাদা প্রতিরোধ গড়ে তুলবে। পাহাড়ি অঞ্চল, নদীপথ, শহুরে সব জায়গায় দ্রুত আঘাত ও পাল্টা আঘাত, এটাই এখন তাদের কৌশল।
মাদুরো জানেন সরাসরি যুদ্ধ হলে ভেনেজুয়েলা টিকতে পারবে না, তাই যুদ্ধ পরিকল্পনা নয়, এটি যুদ্ধে টিকে থাকার কৌশল। প্রয়োজন হলে দেশকে দীর্ঘস্থায়ী গেরিলা যুদ্ধে নিয়ে যাবেন, যাতে বিদেশি শক্তি ভেনেজুয়েলাকে দখল করা তো দূরের কথা, স্থায়ীভাবে নিয়ন্ত্রণ করাও কঠিন হয়ে পড়ে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পও নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি একদিকে বলছেন মাদুরোর সঙ্গে আলোচনায় যেতে চান, আবার বলছেন সব অপশন খোলা আছে, অর্থাৎ সামরিক চাপও থাকবে, কূটনৈতিক দরজাও অর্ধেক খোলা থাকবে। মাদুরো ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগ্রহ দেখালেও তিনি জানেন এই বৈঠক হলে তা সহজ হবে না, কারণ যুক্তরাষ্ট্রের চোখে এখনও ভেনেজুয়েলার রাজনৈতিক পরিবর্তনই মূল লক্ষ্য। সব মিলিয়ে ক্যারিবিয়ানের আকাশে এখন যে উত্তেজনার ঝড় বইছে তা শুধু ভেনেজুয়েলা নয়, পুরো ল্যাতিন আমেরিকার ভবিষ্যৎকে নাড়িয়ে দিতে পারে। একদিকে মার্কিন নৌবহরের শক্তি, অন্যদিকে গেরিলা প্রস্তুত ভেনেজুয়েলা। পরিস্থিতি যে আরও উত্তপ্ত হতে যাচ্ছে তা বলাই বাহুল্য। সৌদি আরব কি পারমাণবিক রাষ্ট্র হবে? মধ্যপ্রাচ্যের মানচিত্র এখন বদলে যাচ্ছে অন্যভাবে। সবচেয়ে বড় আলোচনার বিষয়, সৌদি আরব কি প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র পেতে যাচ্ছে? কিন্তু কেন এমন আলোচনা? কারণ যুক্তরাষ্ট্র সৌদির সাথে নতুন নিরাপত্তা চুক্তি করেছে, যেখানে সিভিল নিউক্লিয়ার কোঅপারেশন যুক্ত হয়েছে। সৌদি আরব শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি চাইলেও এই প্রযুক্তি সামরিকীকরণ করতে তাদের 6 মাসের বেশি লাগবে না, এমন ধারণা সামরিক বিশেষজ্ঞদের। বিশ্ব মানচিত্র আজ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি অস্থিতিশীল। পূর্ব এশিয়ার উত্তেজনা ছড়াতে পারে ইন্দো প্যাসিফিকে, ইউক্রেনের যুদ্ধ ঠেলে দিতে পারে নতুন শীতল সংঘাতে, দক্ষিণ আমেরিকা আবারও সুপার পাওয়ারদের ছায়াযুদ্ধে জড়াতে পারে, আর মধ্যপ্রাচ্য ঢুকে যেতে পারে নতুন পরমাণু প্রতিযোগিতায়। আগুনের রেখা পৃথিবী জুড়ে, কিন্তু প্রশ্ন একটাই, কে কাকে থামাবে? আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে। সবাই ভালো থাকুন, সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ জানাই।